Hello everyone, welcome to SOE 11 and 12 again, and now again you are with your biology educator Shahil sir. এর আগে আমরা হিউম্যান রিপ্রোডাকশনের দুটো ভিডিও পড়েছিলাম, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। আজকে তোমাদের সামনে হিউম্যান রিপ্রোডাকশনের থার্ড পার্ট আছে, অ্যান্ড এই পার্টটা একটুখানি সোজা, একটুখানি ইন্টারেস্টিংও বটে। এই পার্টে আমরা পড়বো মেইনলি যে নিষেক বা ফার্টিলাইজেশন কিভাবে ঘটে এবং ফার্টিলাইজেশনের পরে অল্প একটু সেল ডেভেলপমেন্ট। আর লাস্ট পার্ট আমাদের এখনো বাকি আছে, সেই পার্টে আমরা পড়বো যে বাচ্চাটা কি করে বড় হয়, এমব্রায়োজেনেসিস, এবং পরবর্তীকালে সেই বাচ্চার কি করে প্রসব হয় অর্থাৎ পার্চুরেশন, এবং সেই বাচ্চার যখন দুগ্ধ পান করে ল্যাকটেশন, সেই প্রসেসটা কিভাবে তৈরি হয়। ওকে, তো এই সমস্ত জিনিসগুলো আমরা পরের কথা পরে। আমরা আজকে পড়বো হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশনের পার্ট 3, আর এর বিষয় হচ্ছে কি এখনই বলে দিলাম, ফার্টিলাইজেশন বা নিষেক। তো চলো শুরু করা যাক, একদম কথা বাড়াবো না, একদম মুদ্দে কি বাতে চলে আসি আমরা, তাই না? তো দেখো, এর আগের লেকচারে আমরা কি পড়েছিলাম। এর আগের লেকচার আমাদের শুরু হয়েছিল আমাদের ইয়েস্টারডে কোয়েশ্চেনের উইনার দিয়ে। আজকের লেকচারেও আমরা আমাদের আগের দিনের করা প্রশ্নের বিজয়ী যে তাকে দিয়ে শুরু করব। আমাদের আজকের বিজয়ী অর্ণব চ্যাটার্জি, যে দুটো প্রশ্নের একদম সঠিক উত্তর দিয়েছে এবং সব থেকে কম সময় উত্তর দিয়েছে। আমাদের উত্তর ছিল এন্ডোমেট্রিয়াম এবং মেটাফেজ 2। অর্ণব চ্যাটার্জি কি একদমই অর্ণব চ্যাটার্জিকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা, যাতে ও পরবর্তীকালে আরও এরকম সঠিক উত্তর দিতে পারে, কম সময় উত্তর দিতে পারে। আর তোমরা যারা উত্তর দিচ্ছ, প্রত্যেকের কমেন্টস দেখা হচ্ছে, তোমরা যাতে দ্রুত অ্যান্সার দিতে পারো, তোমরা যাতে খুব তাড়াতাড়ি আমাদের সেমিনারে আসতে পারো, তার জন্য তোমাদের দেখতে হবে এই চ্যানেলটি SOE 11 and 12, কারণ এখানে আমি প্রতিদিন ক্লাসের মাঝখানে জিজ্ঞাসা করি কিছু প্রশ্ন, তার উত্তর তোমরা দাও কমেন্ট সেকশনে। সেই কমেন্ট সেকশনের মধ্যে সব থেকে সঠিক এবং সব থেকে কম সময় যে উত্তর দেয় তাদের নাম, তাদের ছবি আমরা কমেন্ট সেকশনে এখানে দেখাই, আর যে সব থেকে বেশি, সব থেকে সঠিক উত্তর দেবে তাকে আমরা ডেকে নেব আমাদের নেক্সট সেমিনারে। তো চলো, আমরা বিজয়ীদের নাম দেখে নিলাম, এবার আমরা যাই আমাদের ক্লাসে। আমরা আজকে যে বিষয়টা পড়বো সেটা জানতে গেলে আগের দিন আমরা কোথায় শেষ করেছিলাম সেই জায়গাটা আমাদের জানতে হবে। আগের দিন যে জায়গাটাতে আমরা শেষ করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের স্ত্রী জননতন্ত্রের মধ্যে যে ডিম্বাশয় ছিল, সেই ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণুটা পরিণত হচ্ছিল, ডিম্বাণুটা বড় হচ্ছিল। আমরা পড়ছিলাম যে বিভিন্ন ধরনের থলি তৈরি হচ্ছিল, প্রাথমিক থলি, গৌণ থলি। একটা সময় আমরা দেখতে পাচ্ছিলাম যে ম্যাচিওর থলি বা গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়ে গিয়েছিল, আর সেই থলির ভেতরে ডিম্বাণুটা ধীরে 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 বড় হচ্ছিল। একটা সময় পর ডিম্বাণুর মিওসিস হয়ে গিয়েছিল। মিওসিস 1-এর পরে আমরা পেয়েছিলাম আমাদের প্রথম পোলার বডি আর সেকেন্ডারি উসাইট। সেই অবস্থায় ডিম্বাণুটা চেষ্টা করছিল যে আমি এই ডিম্বাশয় থেকে যাতে বাইরে বেরিয়ে যাই। সেই ছবিটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে যে ছবিটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ওভিউলেশনের, অর্থাৎ এই যে ডিম্বাশয়টা, এই ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা বেরিয়ে যাচ্ছে। কোন অবস্থায়? আমরা পড়েছিলাম যে মিওসিস 1-এর পরে এই ঘটনাটা হয়, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ তোমরা যে এ বেরিয়ে যাচ্ছে, তার মানে এখানে মিওসিস 1 হয়েছে। আর এ যে পরিস্থিতিতে বেরিয়ে যাচ্ছে, সেই পরিস্থিতিতে এর কাছে কি আছে? এর কাছে আছে একটা পোলার বডি আর একটা গৌণ উসাইট। তাহলে আমরা এখানে যে বিষয়টা লিখতে পারি, এখানে না লিখে আমরা যদি নিচে লিখি যে এটা কিসের চিত্র, আমরা বলবো যে এটা হচ্ছে ফিগার কার। খুব সাধারণভাবে লিখলে এক্ষেত্রে বা এখানে ছবিতে দেখানো হচ্ছে, এখানে দেখানো হচ্ছে, এখানে দেখানো হচ্ছে, কি দেখানো হচ্ছে স্যার? এখানে দেখানো হচ্ছে একটি গৌণ উসাইট, একটি গৌণ উসাইট প্রথম পোলার বডি বা ফার্স্ট পোলার বডি, প্রথম পোলার বডির সহিত, প্রথম পোলার বডি এর সহিত, প্রথম পোলার বডি এর সহিত কি করছে এরা? আমরা দেখতে পাচ্ছি এরা ডিম্বাশয় থেকে বেরিয়ে যাচ্ছে, বা এটাকে আমরা বলি ওভিউলেশন। এরা কি করছে? ডিম্বাশয় থেকে বেরিয়ে যাচ্ছে, ডিম্বাশয় থেকে এরা কি করছে? বেরিয়ে যাচ্ছে। এটাকে আমরা কি বলে থাকি? ওভিউলেশন। ডিম্বাশয় থেকে বেরিয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলে থাকি? ওভিউলেশন। অর্থাৎ এখানে আমরা ওভিউলেশনের ছবিটা দেখছি। এটা আমরা আগের দিন পড়েছিলাম। এবং আগের দিনের যে শেষ প্রশ্নটা আমি করেছিলাম, যার উত্তর দেওয়া হয়েছে যে যখন এরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে তখন
এই যে গৌণ উসাইটটা আছে এর কোষ বিভাজন সম্পূর্ণ হয়নি, কারণ এই গৌণ উসাইট এ অপেক্ষা করছে কার জন্য? শুক্রাণু আসার জন্য অপেক্ষা করছে। ও যেই শুক্রাণু চলে আসবে অমনি ওর মিওসিস বিভাজনটা সম্পূর্ণ করে নেবে, তারপরে আমাদের তৈরি হবে আরও পোলার বডি এবং ডিম্বাণু। তো আমি ধরে নিলাম যে ও এইটা ডিম্বাশয় আর এটা হচ্ছে আমাদের ফ্যালোপিয়ান নালী, বা এটা হচ্ছে আমাদের কি ফ্যালোপিয়ান টিউব, এটা হচ্ছে আমাদের কি ফ্যালোপিয়ান টিউব। তো আমি এটা ধরে নিচ্ছি যে শুক্রাণু আসবে তো কোনো না কোনো সময় আসবে। তো যখন শুক্রাণু আসবে তখন এই যে গৌণ উসাইটটা এর কোষ বিভাজনটা যেটা থেমে আছে সেটা হবে। ওকে, এবার বাঁ দিকে একটা ছবি দেখা যাচ্ছে। এই ছবিটা কি? এই ছবিটা হচ্ছে এটারই জুমড ভার্সন। এটাকে আমরা কি বলছিলাম? এটা হচ্ছে আমাদের গৌণ উসাইট প্লাস প্রথম পোলার বডি যুক্ত একটা নিউক্লিয়াস, একটা কোষ, সেটারই এখানে একটা বড় ছবি দেখানো হচ্ছে, যেখানে এই যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউক্লিয়াস। কার নিউক্লিয়াস? এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এটা কার নিউক্লিয়াস? বলা হচ্ছে যে এটা গৌণ উসাইট এর নিউক্লিয়াস, গৌণ উসাইট এর নিউক্লিয়াস। এটাই পরবর্তীকালে ডিম্বাণুতে পরিণত হবে। আর এটা কি সাইডে এখানে দেখা যাচ্ছে? বলা হচ্ছে স্যার এটা হচ্ছে প্রথম পোলার বডি। এটা হচ্ছে কি প্রথম পোলার বডি। পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে এই পোলার বডিটা আরেকবার ডিভাইড হবে, সেখান থেকে আরও দুটো পোলার বডি তৈরি হবে। আর এই যে গৌণ উসাইটের নিউক্লিয়াসটা এটা একবার বিভাজিত হবে, সেখান থেকে একদিকে ডিম্বাণু তৈরি হবে আর একদিকে আরেকটা পোলার বডি তৈরি হবে। তো এই আরেকটা পোলার বডি নষ্ট হয়ে যাবে, এই পোলার বডিটাও নষ্ট হয়ে যাবে, শুধুমাত্র ডিম্বাণুটা ভবিষ্যতে পড়ে থাকবে। ওকে, এবার মানে এটা কোন অবস্থায় আমরা দেখছি? যখন এই ভেতরে কেবল ঢুকছে, যায়নি ভেতরে, কেবল বেরোচ্ছে এখান থেকে ডিম্বাশয় থেকে। এটাকে আমরা কি বলছিলাম? এই জায়গাটাকে আমরা বলছিলাম হচ্ছে ফিমব্রি, যেটা দিয়ে ডিম্বাণুটাকে ধরা হবে। এটাকে আমরা কি বলছিলাম? ফিমব্রি, তাই না? এবার দেখো এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম পোলার বডি। বাকি জিনিসগুলো কি? বাকি জিনিসগুলো যেগুলো আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, নিউক্লিয়াসের এই যে ফাঁকা জায়গাটা, এটাকে আমরা কি বলে ডাকি? এটাকে আমরা বলে ডাকি সাইটোপ্লাজম। এটাকে আমরা কি বলে ডাকি? সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমের মধ্যে ছোট 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 কিছু দানা দেখা যাচ্ছে, একদম পুরো নিউক্লিয়াসের চারপাশটা ঘিরেই রয়েছে পুরো সাইটোপ্লাজমে। এই দানাগুলোকে কি বলে? যেটাকে আমরা আগে দেখিনি, এই দানাগুলোকে এখানে আমরা লিখছি। এই দানাগুলোকে কি বলে? এগুলোকে কর্টিক্যাল দানা বলে, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট। ভবিষ্যতে আমরা দেখব যে কেন এগুলো ইম্পর্টেন্ট। আমরা নামটা আপাতত লিখে রাখি। এর নাম হচ্ছে কর্টিক্যাল দানা। এর নাম হচ্ছে কি? কর্টিক্যাল দানা বা কর্টিক্যাল গ্র্যানিউলস, কর্টিক্যাল দানা। এবার কর্টিক্যাল দানা বুঝলাম, এগুলো সবই বুঝলাম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, প্রথম পোলার বডি সব বুঝলাম। এখানে একটা পর্দা দেখা যাচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখতে হবে। এই যে কর্টিক্যাল দানাগুলো আছে, এগুলো কর্টিক্যাল দানা। তো এরপরে প্রথম যে পর্দাটা, প্রথমটা, এই যে এই পর্দাটা, যেটা এরকমভাবে পয়েন্টিং করলাম, প্রথম যে পর্দাটা, সেটাকে আগে আমরা বলতাম জোনা পেলুসিডা। কিন্তু যখন একটা ডিম্বাণু তৈরির প্রচেষ্টা চলছে এবং পুরো কোষটা আকারে অনেক বড় হয়ে গিয়েছে, তখন জোনা পেলুসিডার ভেতরের দিকে আরও একটা পর্দা তৈরি হয়েছে। সেই পর্দাটার নাম আমরা লিখবো এখানে ভাইটেলেইন পর্দা। যদি তোমরা না জানো যে জোনা পেলুসিডা কি জিনিস, তাহলে আমি তোমাদেরকে বলবো যে আগের লেকচার দেখে আসো, সেখানে খুব ভালোভাবে জোনা পেলুসিডা লেয়ার কোনটা কিভাবে আসে এবং মার্কিং কোথায় করব দেখিয়ে দিয়েছি। তাহলে এটাকে আমরা বলবো ভাইটেলেইন পর্দা। এটাকে আমরা কি বলবো? ভাইটেলেইন মেমব্রেন বা ভাইটেলেইন পর্দা। তো গেল ভাইটেলেইন পর্দা, বোঝা গেল কোনটা? একদম নিউক্লিয়াস আর যে সাইটোপ্লাজম তার ঠিক পাশেই প্রথম যে গোল লেয়ারটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ভাইটেলাইন মেমব্রেন। আচ্ছা, ভাইটেলাইন মেমব্রেনের পরে এই যে সেকেন্ড যে পর্দাটা আছে, এটার আবার নাম আলাদা, যেটাকে আমরা আগে পড়েছিলাম, এখনো পড়বো জোনা পেলুসিডা। এটা হচ্ছে কি আমাদের জোনা পেলুসিডা। তাহলে প্রশ্ন পরীক্ষায় এরকম আসতে পারে যে যখন একটা ডিম্বাণু তৈরি হচ্ছে প্রথম অবস্থায়,
যখন একদম প্রাইমারি উসাইট ছিল তখন ডিম্বাণুটার যে নিউক্লিয়াসটা তার চারিদিকে যে লেয়ারটা ছিল তার নাম কি? আমরা বলবো জোনা পেলুসিটা। পরবর্তীকালে যখন এ বড় হতে শুরু করলো এবং সেকেন্ডারি উসাইট তৈরি করে ফেললো, গৌণ উসাইট তৈরি করে ফেললো, তখন জোনা পেলুসিটার ভেতরে আরও একটা এক্সট্রা লেয়ার চলে আসলো। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ভাইটালাইন পর্দা। আর এই বাইরের এগুলোর নাম তো তোমরা জানোই। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে করোনা রেডিয়েটা। এর আগের দিন আমরা পড়েছি করোনা রেডিয়েটা চারিদিকে ছড়িয়ে থাকে, নিউক্লিয়াসের বেশি কাছাকাছি থাকলে এগুলোকে আমরা কিউমিউলাস উফোরাস বলে ডাকি। এর আগের লেকচারে এই সমস্ত জিনিসগুলো বলে দেওয়া হয়েছে। তাহলে এই বাইরের যে লেয়ারগুলো আছে, মানে এতগুলো যে সেল আছে, এগুলোকে আমরা কি বলে ডাকবো? এগুলোকে আমরা বলবো করোনা রেডিয়েটা। এগুলোকে আমরা কি বলবো? করোনা রেডিয়েটা। করোনা রেডিয়েটা হয়ে গেল, করোনা রেডিয়েটা। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা ভবিষ্যতে যখন ডিম্বাণু নিয়ে পড়বো তখন দেখতে পাবো যে এই সমস্ত জিনিসগুলো আছে। মানে এখনো নিষিক্ত হয়নি, এখনো শুক্রাণুটা এসে ঢুকতে পারেনি, পরবর্তীকালে শুক্রাণু এসে ঢুকবে এবং তখনও আমরা দেখতে পাবো যে এই সমস্ত মেমব্রেনগুলো রয়েছে ডিম্বাণুর কাছে, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। কারণ শুধু পোলার বডিটাই তো নষ্ট হবে, তাই না? বাদ বাকি জিনিসগুলো তো থেকে যাবে এর কাছে। তো ভবিষ্যতে দেখবো যে এই জিনিসটা যখন ভেতরে ঢুকে যাবে এখানে, তখন এর কাছে পোলার বডি বাদ দিয়ে বাদ বাকি সমস্ত জিনিসগুলো থাকবে, সেটাকে আমরা ডিম্বাণু বলে দেবো। ম্যাচিওর ডিম্বাণু, নিষিক্ত হওয়ার জন্য উপযোগী ডিম্বাণু। তাহলে এবার আমরা যে জায়গায় আসবো সেটা হচ্ছে ফার্টিলাইজেশন। অর্থাৎ এবার আমি ধরে নিচ্ছি যে ডিম্বাণু তৈরি হয়ে গিয়েছে এবং ও ওয়েট করছে, ওর মিওসিস 2টা আটকে আছে, ও জাস্ট ওয়েট করছে যে শুক্রাণুটা আসুক, আসার সাথে সাথে আমি আমার ডিভিশনটা কমপ্লিট করে নেব এবং আমি পূর্ণ একটা ডিম্বাণু ফার্টিলাইজেশনের জন্য রেডি হয়ে যাব। তো সেটাই আমাদের টপিক আজকের, ফার্টিলাইজেশন অর্থাৎ নিষেকের সময় সংঘটিত ঘটনা। তোমরা যদি এই লেকচারগুলোকে মানে আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো। আর এই সমস্ত জিনিসগুলো আগুন 2.0-তে উইথ এমসিকিউ প্রতিটি বিষয় ধরে ধরে পড়ানো হচ্ছে। আমি সেখানে তোমাদের অর্ধেকটা পার্ট নিচ্ছি, সৌম্যপ্রভু স্যার তোমাদের বাকি অর্ধেকটা পার্ট নিচ্ছেন। তো খুব দুর্দান্ত গতিতে পড়াশোনা করানো হচ্ছে। অলরেডি আমাদের অনেকটা সিলেবাস শেষ হয়ে গিয়েছে, আর বাকি আছে আমাদের কাছে 2 মাস আরও। এই 2 মাসে যদি তোমরা পূর্ণভাবে নিজেদের প্রস্তুতিকে আরও একবার ঝালিয়ে নিতে চাও, অবশ্যই জয়েন করতে পারো আগুন 2.0-তে। তোমরা লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, অ্যাপেরও লিঙ্ক পেয়ে যাবে। আর যদি না পেয়ে থাকো তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ করে নিতে পারো, আগুন 2.0 ব্যাচের মধ্যে গিয়ে তোমরা এনরোল করতে পারো। ওকে, তো চলো তাহলে আমরা ফার্টিলাইজেশন বা নিষেকের সময় কি কি ঘটনা সংঘটিত হয় সেগুলো দেখি। প্রথমে আমাদের যে বিষয়টা সম্বন্ধে মাথায় রাখতে হবে যে এইটা হচ্ছে আমাদের ওভারি, এটা হচ্ছে ডিম্বাশয়। এই ডিম্বাশয় থেকে আমাদের যে ডিম্বাণু, ভবিষ্যতের ডিম্বাণু এবং গৌণ উসাইট, এরা এখান থেকে বেরিয়েছে। এরা এখান থেকে বেরিয়ে কোথায় এসছে? এখান থেকে বেরিয়ে ওরা আমাদের যে ফ্যালোপিয়ান টিউব মহিলাদের সেখানে চলে এসছে, মানে এই সব জায়গায় চলে এসছে এবং আগাচ্ছে, আগাতে 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 এইখানে এসে থেমে গিয়েছে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে অ্যাম্পিউলা। এই জায়গাটাকে আমরা কি বলি? অ্যাম্পিউলা। তো আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের সেই অপেক্ষায় থাকা, শুক্রাণুর অপেক্ষায় থাকা গৌণ উসাইট এবং প্রথম পোলার বডি। এবার সেক্সুয়াল ইন্টারাকশন হয়েছে, যৌন সংযোগ হয়েছে, আর মেলদের বা পুরুষদের বডি থেকে শুক্রাণু ভ্যাজাইনাল ওপেনিং বা যোনি ছিদ্র দিয়ে ভেতরে এসেছে, ফিমেল বডিতে এসেছে। এবার এই ফিমেল বডিতে শুক্রাণু, এগুলো সমস্তগুলো হচ্ছে শুক্রাণু। শুক্রাণুগুলো প্রথমে ভ্যাজাইনা বা যোনি ছিদ্র দিয়ে আসলো, তারপরে সার্ভিক্সের মধ্যে দিয়ে গেল, তারপরে এটা হচ্ছে ইউটেরাস বা জরায়ু, জরায়ুর মধ্যে দিয়ে গেল। এবার বিষয়টা হচ্ছে যে শুক্রাণুগুলো কিভাবে জানবে যে ডিম্বাণুটা কোথায় আছে? কিভাবে জানবে? এর পক্ষে জানা অত সহজ নয় এবং জায়গাটা অনেকটা বিস্তৃত। মাঝখানে একটা ত্রিভুজাকৃতির জায়গা আছে, ডান দিকে আবার কিছু একটা জায়গা আছে, ফানেলের মতো এই সাইডে আবার একটা জায়গা আছে লম্বা নালীর মতো। তো শুক্রাণুটা কনফিউজড যে ভাই আমি যাব কোথায়? আমি কি এখানেই থাকবো নাকি আমি ডান দিকে চলে যাব? ডান দিকে চলে গেলেও কোথায় ডিম আছে আমি জানি না, নাকি বাঁ দিকে চলে যাব, আমি কোন দিকে যাব? খুব কনফিউজড। তো এখানে যে বিষয়টা শুক্রাণুকে হেল্প করে যে ও কিভাবে চিনবে যে ডিম্বাণুটা কোথায় আছে, সেটা হচ্ছে একটা কেমোট্যাক্সিস এবং আরেকটা হচ্ছে থার্মোট্যাক্সিস। তাই জন্য আমাদের কেমোট্যাক্সিস আর থার্মোট্যাক্সিস সম্বন্ধে পড়া খুবই জরুরি। ওকে, তো আমরা পড়বো এবার কেমোট্যাক্সিস আর থার্মোট্যাক্সিসের বিষয়। প্রথমে আমরা পড়বো হচ্ছে কেমোট্যাক্সিসের বিষয়, যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট শুক্রাণুর চেনার পক্ষে ডিম্বাণুকে। আমরা কি পড়বো?
দেখো বলা হচ্ছে যে ওয়ান সেকেন্ড, হ্যাঁ আমরা এখানে দেখব যে ডিম্বাশয় থেকে, জাস্ট ওয়ান সেকেন্ড, হ্যাঁ ডিম্বাশয় থেকে সেকেন্ডারি উসাইট মানে গৌণ উসাইট যেটাকে আমরা বলছিলাম, সেকেন্ডারি উসাইট ও প্রথম পোলার বডি বের হয়ে যাওয়ার পর আমরা এর আগের দিন পড়েছি যে যদি আমাদের ডিম্বাশয় থেকে যে থলিটা থাকে, ওই থলিটা থেকে যদি আমাদের সেকেন্ডারি উসাইট আর প্রথম পোলার বডি বেরিয়ে যায়, তাহলে ওই থলিটাকে আমরা কর্পাস লিউটিয়াম বলে ডাকি। এবং পরবর্তীতে সেই কর্পাস লিউটিয়াম থেকে বা সেই থলিটা যেখান থেকে বেরিয়ে গেল সেকেন্ডারি উসাইটটা, ওই থলিটা থেকে প্রোজেস্টেরন হরমোন বের হয়। তো সেটা আমরা লিখব যে ডিম্বাশয় থেকে সেকেন্ডারি উসাইট এবং প্রথম পোলার বডি বের হয়ে যাওয়ার পর, এটাকে আমরা আবার পড়বো লাস্ট লেকচারে যখন আমরা মেনস্ট্রুয়াল সাইকেল বা রজঃ চক্র সম্বন্ধে পড়বো, আবার বলবো এই বিষয়টা। তো ডিম্বাশয় থেকে সেকেন্ডারি উসাইট এবং প্রথম পোলার বডি বের হয়ে যাওয়ার পর অবশিষ্ট কর্পাস লিউটিয়াম, অবশিষ্ট কি জিনিস, যে থলিটাকে আমরা পড়ে থাকলো কি বলছি, কর্পাস লিউটিয়াম। তাহলে অবশিষ্ট কর্পাস লিউটিয়াম থেকে কি হরমোন বেরোয়? প্রোজেস্টেরন হরমোন বেরোয়। প্রোজেস্টেরন হরমোন ও কিছু রাসায়নিক বের হয়, হলো। তাহলে বেরোলো কিছু রাসায়নিক। এবারে এই প্রোজেস্টেরন হরমোন এবং কিছু রাসায়নিক যেটা বের হলো, আমরা পরবর্তীতে পড়বো যে এদের অ্যাকচুয়াল কাজ কি, কিন্তু এদের একটা কাজ হচ্ছে কেমোট্যাক্সিসে হেল্প করা। তো সেটা এবার লিখছি, দেখো যে এই হরমোন এবং রাসায়নিক শুক্রাণুকে ডিম্বাণুকে চিনতে সাহায্য করে, শুক্রাণুকে সাহায্য করে ডিম্বাণুর কাছে আসার, এবার প্রশ্ন হবে যে কিভাবে, ডিটেলস আছে তোমাদের নেক্সট পরবর্তী হায়ার ক্লাসে, আরো ডিটেলস আছে। বিষয়টা এরকম যে যখন এখানে যখন এই ডিম্বাণুটা ধরে এত কাছাকাছি এখানে চলে এসছে, এবার এখান থেকে আমাদের থলি থেকে এই সাইড থেকে আমাদের হরমোনগুলো বেরোচ্ছে এবং তার সাথে সাথে আমাদের কিছু কেমিক্যালসও বেরোচ্ছে। এখানে যে শুক্রাণুগুলো আছে সেই শুক্রাণুগুলোর কাছে এই যে কেমিক্যালটা বেরোচ্ছে এখান থেকে, সেটাকে রিসিভ করার জন্য বা সেটাকে ধরার জন্য রিসেপ্টর আছে বা সংগ্রাহক আছে। তাই জন্য যখন এখান থেকে কেমিক্যালটা বেরোবে, তখন এই শুক্রাণুগুলো ওই কেমিক্যালটাকে বা ওই হরমোনগুলোকে রিসিভ করে নেবে রিসেপ্টরের সাহায্যে। তো যখন এরা রিসিভ করে নিল সেই সিগন্যালটা, তখন এরা বুঝতে পারবে যে ও আচ্ছা, তার মানে এই সাইড থেকে তোমাদের সিগন্যালগুলো আসছে, তাহলে আমি এই দিকে যাই। সিমিলারলি এই ডিম্বাশয়ের ক্ষেত্রেও একই জিনিসটা হতে পারে। এই ডিম্বাশয় থেকেও ধরো আমাদের ডিম্বাণুটা বেরিয়ে গেল এবং এইখান থেকে যে থলিগুলো পড়ে থাকলো সেখান থেকে কেমিক্যাল রিলিজ হচ্ছে এবং প্রোজেস্টেরন হরমোন রিলিজ হচ্ছে। সেই প্রোজেস্টেরন হরমোন আর কেমিক্যালসগুলো এই সাইডে আসছে, আর শুক্রাণুর কাছে ওগুলোর রিসেপ্টর আছে বা সংগ্রাহক আছে, ওগুলোর সাহায্যে শুক্রাণু কেমিক্যালটাকে ধরে নিচ্ছে বা সেই সিগন্যালটাকে ধরে নিচ্ছে, আর শুক্রাণু বুঝতে পারছে যে আমাকে এই দিকেই যেতে হবে। এই ঘটনাটাকে আমরা কেমোট্যাক্সিস বলে ডাকি। কেমোট্যাক্সিস। তাহলে এই হরমোন এবং রাসায়নিক শুক্রাণুকে সাহায্য করে ডিম্বাণুর কাছে আসার, ইহাই কেমোট্যাক্সিস। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, আচ্ছা এই খালি দিয়ে লিখি, ইহাই কি কেমোট্যাক্সিস।
ইহাই কেমোট্যাক্সিস। তাহলে আশা করি তোমরা কেমোট্যাক্সিসটা বুঝতে পারলে যে কিভাবে সাহায্য করে শুক্রাণুকে, আর এটা পড়া আমাদের কেন ইম্পর্টেন্ট, না হলে শুক্রাণু চিনতে পারবে না। নেক্সট আমাদের যে জায়গায় আসা উচিত সেটা হচ্ছে থার্মোট্যাক্সিস। থার্মোট্যাক্সিস পড়তে গেলে প্রথমে তো আমাদের এই জায়গাটার নাম জানতে হবে, যেটা তোমাদের আগের দিন বলেছি আগের ক্লাসে। এই জায়গাটার নাম হচ্ছে কি আমাদের ফান্ডাস বা বডি। এই জায়গাটার নাম হচ্ছে কি আমাদের ফান্ডাস বা বডি। আর বাঁ দিকে যে জায়গাটা আছে তার নাম হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ইস্থমাস, তার নাম হচ্ছে কি ইস্থমাস। এবার এই যে ফান্ডাস বা বডির জায়গাটা বলছি, এখানে টেম্পারেচার তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি 34.7 ডিগ্রি সেন্টিগ্রেড বা 35 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নাও। কিন্তু আমরা যদি একটু সামনে যাই, অর্থাৎ আমরা যদি ইস্থমাস জায়গাটাতে যাই, তাহলে ইস্থমাস জায়গাটার টেম্পারেচার দেখো একটুখানি বেশি, মোটামুটি 1 to 1.5 ডিগ্রি বেশি। তাহলে এই যে জায়গাটা এখানকার যা টেম্পারেচার তার থেকে একটু যদি ডান দিকে যাই, ইস্থমাস যেটাকে আমরা বলছি, সেই জায়গাটার টেম্পারেচার একটুখানি বেশি। এবার শুক্রাণু যখন এই জায়গাটাতে আসবে, এই ইউটেরাসের ফান্ডাস জায়গাটাতে আসবে, তখন এই জায়গাটা ওর একটুখানি গরম লাগবে আর ডান দিকে ঠান্ডা লাগবে। আর ও যখন একটু ডান দিকে যাবে তখন জায়গাটা ওর একটু গরম লাগবে। তার মানে শুক্রাণুর কাছে ওই ফিলিংসটা আসবে যে এই জায়গাটা একটু ঠান্ডা, আমি এখন যেখানে আছি সেই জায়গাটা একটু ঠান্ডা, তবে আমার মনে হচ্ছে যে আমার এর থেকে যদি একটু আগে যাই, আমার মনে হচ্ছে ওখান থেকে বুঝি একটু গরম গরম ফিলিংস আসছে। তো এই জিনিসটা যখন শুক্রাণু বুঝতে পারবে, তখন শুক্রাণু কিন্তু উচ্চতর উষ্ণতার দিকে মুভ করতে শুরু করবে ধীরে ধীরে। এটাকেই আমরা বলে থাকি হচ্ছে থার্মোট্যাক্সিস। তাহলে আমরা এখানে একটা লাইনে যেটা লিখতে পারি সেটা হচ্ছে শুক্রাণু নয়, আমরা এখানে লিখি যে ফ্যালোপিয়ান নালীর ইস্থমাস অংশের উষ্ণতা ফান্ডাস অঞ্চলের তুলনায় একটু বেশি, 1 ডিগ্রি বা 2 ডিগ্রি। ফান্ডাস অঞ্চলের তুলনায় একটু বেশি, তাই না? ফান্ডাস অঞ্চলের তুলনায় একটু বেশি। তাই শুক্রাণু কম উষ্ণতাযুক্ত জায়গা থেকে অধিক উষ্ণতাযুক্ত জায়গার দিকে মুভ করতে চেষ্টা করে। অধিক উষ্ণতাযুক্ত জায়গার দিকে গমন করে। ওকে, তাহলে এটাকে আমরা কি বলছি? ইহা থার্মোট্যাক্সিস নামে পরিচিত। ইহা কি নামে পরিচিত? থার্মোট্যাক্সিস। তাহলে দুটো জিনিস কিভাবে হেল্প করে আমি তোমাদের বোঝালাম, এবং আমি তোমাদের যাতে অসুবিধে না হয় তাই জন্য লিখেও দিলাম। আশা করি তোমরা লিখে নিতে পারবে এবং বুঝতেও পেরেছো। আমরা এবার নেক্সট জায়গায় যাই, যে এবার শুক্রাণু চলে এসেছে ডিম্বাণুর কাছে, আর এই যে ডিম্বাণুটা যেটা সেকেন্ডারি উসাইট অবস্থায় বসেছিল, সে নিজের মেটাফেজ 2টা সম্পন্ন করে নিয়েছে, ডিভিশনটা, আর ও এবার রেডি যে শুক্রাণুটা ওর ভেতরে ঢুকে যাবে। এটাকে আমরা কি বলে থাকি? পরবর্তীতে পড়বো অ্যামফিমিক্সিস, আসবো আমরা সেই জায়গায়। তো এবার দেখো আমরা যে জিনিসটা পড়বো, এই জিনিসটা পড়ার আগে আমরা জাস্ট তাহলে একটা লাইন লিখে নিই এরকম ভাবে, যে শুক্রাণু ডিম্বাণুর সংস্পর্শে আসার পর শুক্রাণু ডিম্বাণুর সংস্পর্শে আসার পর ডিম্বাণুর কি সম্পন্ন হয় বললাম? ডিম্বাণুর না বলে আমরা সেকেন্ডারি উসাইট বলতে পারি। তো এখানে আমরা ডিম্বাণু না লিখে
সেকেন্ডারি উসাইট বলতে পারি, সেকেন্ডারি উসাইট বা গৌণ উসাইট। সেকেন্ডারি উসাইটের কি সম্পন্ন হয়? সেকেন্ডারি উসাইটের মিওসিস 2 এর মেটাফেজ 2 বা তার পরের স্টেজগুলো কমপ্লিট হয়ে যায়। তো আমরা একবারই লিখতে পারি যে মিওসিস 2 সম্পূর্ণ হয়, ওকে, এবং তারপরে শুক্রাণু নিউক্লিয়াস আর ডিম্বাণু নিউক্লিয়াস মিলিত হতে চেষ্টা করে। তো আমরা সেকেন্ড পয়েন্টে এরকম লিখব যে এরপর, মানে শুধুমাত্র টাচে এসেছে তাতেই ওর মিওসিস কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে কি করবে? এরপরে শুক্রাণু নিউক্লিয়াস ও ডিম্বাণু নিউক্লিয়াস, কারণ বাকিগুলো তো পোলার বডি, নষ্ট হয়ে গিয়েছে। শুক্রাণু নিউক্লিয়াস ও ডিম্বাণু নিউক্লিয়াস মিলিত হবার চেষ্টা করে, হলো। তাহলে এই দুটো বিষয় আমরা দেখে নিলাম। নেক্সট, এবার আমরা দেখব যে কি করে শুক্রাণু নিউক্লিয়াসটা ডিম্বাণুর নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হচ্ছে। এই বিষয়টা আমরা আগামী কিছুক্ষণ ধরে পড়ব। নিষেকের সময় সংগঠিত ঘটনা, খুব ইন্টারেস্টিং। নিষেকের সময় কি কি ঘটনা সম্পন্ন হয়? বিষয়টা হচ্ছে যে যখন সেক্সুয়াল ইন্টারাকশন হয়, যখন বীর্যের মধ্যে দিয়ে শুক্রাণুগুলো স্ত্রী জননতন্ত্রে প্রবেশ করে, সেই পুরুষ শুক্রাণুগুলোর একটা নির্দিষ্ট টাইম থাকে যার পরে সে আর কাজ করতে পারবে না। এরকম নয় যে একবার শুক্রাণু ঢুকে গেল স্ত্রী জননতন্ত্রে এবং তারপরে আজীবন ধরে ওর ক্যাপাসিটি আছে যে ও যতদিন ইচ্ছে ততদিন অবধি ডিম্বাণুকে নিষিক্ত করতে পারবে, না, এরকম হয় না। একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়টা কম বেশি 70 থেকে 72 ঘন্টা হয়। যে শুক্রাণু যদি স্ত্রী জননতন্ত্রে প্রবেশ করে তার 70 থেকে 72 ঘন্টা পর্যন্ত ও পাওয়ারফুল থাকে বা ও অ্যাক্টিভ থাকে। এর মধ্যে যদি ও ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে পারে তাহলে সম্ভাবনা আছে যে শুক্রাণু নিউক্লিয়াস ডিম্বাণু নিউক্লিয়াস একসঙ্গে যুক্ত হয়ে একটা বাচ্চা তৈরি হবে, তা না হলে কিন্তু শুক্রাণুটা নষ্ট হয়ে যাবে। ওকে, এবার সেই জিনিসটাই আমরা পড়ছি যে আমি ধরে নিলাম যে শুক্রাণুটার কথা আমরা বলছি সেই শুক্রাণুটা ভালো আছে, সেই শুক্রাণুটা ডিম্বাণুর দিকে যাওয়ার চেষ্টা করছে এবং সেই শুক্রাণুটা একটা সন্তান তৈরির চেষ্টা চলছে। যখন আমরা প্রাথমিক অবস্থায় দেখব যে শুক্রাণুটা কেবল আমাদের স্ত্রী জননতন্ত্রে প্রবেশ করেছে, সেই অবস্থায় আমরা দেখতে পাবো যে শুক্রাণুর যে মাথাটা আছে, তো শুক্রাণুর এই মাথাটা যদি থাকে, এর মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছিলাম যে এর মধ্যে একটা বড় এরকম নিউক্লিয়াস থাকে, সেন্টারে একদম নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসের ওপরে যে বাদবাকি অংশটা আছে যেটাকে আমরা অ্যাক্রোজোম ক্যাপ বলে ডাকতাম, সেই অ্যাক্রোজোম ক্যাপটা এরকমভাবে থাকতো, তাই না? অ্যাক্রোজোম ক্যাপটা এরকমভাবে থাকতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অ্যাক্রোজোম ক্যাপ মানে শুক্রাণুর মাথায় যে ক্যাপটা থাকে, যার ভিতরে আমরা পড়ছিলাম যে অনেক উৎসেচক থাকে, অ্যাসিডিক উৎসেচক থাকে, তো সেই উৎসেচকটা হলুদ কিছু দিয়ে একটা কভার করা আছে। তো এবং এই হলুদ জিনিসটার নিচে পয়েন্টিং করা আছে কোলেস্টেরল, চর্বি জাতীয় জিনিস কোলেস্টেরল। তো পাশে একটা স্টার মার্ক আছে যেটাকে বলা হচ্ছে অ্যালবুমিন। তো এই জিনিসটা কি? বিষয়টা হচ্ছে যে প্রথম যখন শুক্রাণুটা স্ত্রী জননতন্ত্রে প্রবেশ করলো তখন সে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। কেন? কারণ তার মাথার মধ্যে কোলেস্টেরলের আবরণ দিয়ে ঢাকা আছে। তাই জন্য এই কোলেস্টেরল আবরণ থাকার ফলে এখানে এর মধ্যে যে এনজাইমগুলো আছে, এই মাথাটার মধ্যে যে উৎসেচকগুলো আছে সেই উৎসেচক বাইরে বেরোতে পারছে না, কারণ মাথাটা একটা কোলেস্টেরলের আবরণ দিয়ে ঢাকা আছে। তাই জন্য আমাদের প্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে এই হলুদ যে আস্তরণটা রয়েছে কোলেস্টেরলের, ওটাকে সরাতে হবে। তারপর আমাদেরকে ভেতরে যে এনজাইমগুলো আছে, আমাদের অ্যাক্রোজোম টুপি বলি যেটাকে আমরা, তার ভেতরে যে উৎসেচকগুলো আছে সেগুলোকে বাইরে বের করতে হবে। তো এই কাজের জন্য এগিয়ে আসে এই স্টার মার্ক যে চিহ্নটা আছে সেটা, যাকে আমরা বলছি অ্যালবুমিন। আমরা একটুখানি ছোট্ট করে লিখব যে কিভাবে এই কাজটা হয়। তাহলে আমরা এখানে কি লিখব, যে প্রথমে আমরা লিখব যে প্রাথমিক অবস্থায় কি হয়? শুক্রাণুর মস্তক অংশ
প্রাথমিক অবস্থায় শুক্রাণুর যে মাথা বা মস্তক অংশ কি থাকে, কোলেস্টেরলের আবরণ দ্বারা আবৃত থাকে। কোলেস্টেরল আবরণ দ্বারা আবৃত থাকে। কোলেস্টেরল আবরণ দ্বারা আবৃত থাকে প্রথমে এটা। তো আমাদেরকে কি করতে হবে, এটাকে সরাতে হবে। তো আমরা কিভাবে এটাকে সরাবো, বলা হচ্ছে যে ভ্যাজাইনা বা যোনিছিদ্র, সার্ভিক্স এবং ইউটেরাস বা জরায়ু, ইউটেরাসের বাংলাটা হচ্ছে কি জরায়ু, এই জায়গাগুলো থেকে, এই অঞ্চল থেকে গ্লাইকোপ্রোটিন নিঃসৃত হয়, অ্যালবুমিন। ঠিক আছে, অ্যালবুমিন কোথা থেকে বেরোচ্ছে, এই জায়গাগুলো থেকে বেরোচ্ছে স্ত্রী জননতন্ত্রের, এবং এই জায়গা থেকে বেরিয়ে এই অ্যালবুমিনটা এসে আমাদের যে লেয়ারটা আছে কোলেস্টেরলের সেটাকে সরিয়ে দেবে। তো সেটাই আমরা এখানে লিখব যে ভ্যাজাইনা, সার্ভিক্স এবং ইউটেরাস অঞ্চল থেকে অ্যালবুমিন জাতীয় প্রোটিন নিঃসৃত হয়, এবং এই কোলেস্টেরলের যে আস্তরণ সেটাকে সরাতে সাহায্য করে, এবং এই কোলেস্টেরলের আবরণকে সরাতে সাহায্য করে। ঠিক আছে, এবার কোলেস্টেরল আবরণটা যে সরে গেল, অমনি এই শুক্রাণুটা অ্যাক্টিভ হয়ে গেল। এটাকে আমরা বলি ক্যাপাসিটেশন। স্পেসিফিক নাম, পরীক্ষায় আসার মতো প্রশ্ন, যে যখন আমরা শুক্রাণুর মাথা থেকে কোলেস্টেরলের আবরণটা সরিয়ে দিই তখন সেই এক্স্যাক্ট টার্মিনোলজিটাকে কি বলে আমরা বলবো, সেটাকে এক্স্যাক্টলি বলা হয় ক্যাপাসিটেশন, তাই তো? তো আমরা এখানে লিখছি যে এই ঘটনার ফলে শুক্রাণুর মস্তক অংশ সক্রিয় হয়ে যায়। এই ঘটনার ফলে শুক্রাণুর মস্তক অংশ সক্রিয় হয়ে যায়। আর একে আমরা কি বললাম, একে ক্যাপাসিটেশন বলে। দেখো, তোমাদের প্রত্যেকের কাছে আমার একটাই কি বলবো, অনুরোধ বলতে পারো, জড়ো হাত করে অনুরোধ করছি যে প্রতিটি লেকচার প্রথম থেকে শেষ অবধি দেখো। অনেকটা খাটনি করে এই সমস্ত কনসেপ্ট, এই সমস্ত ছবি বলো, লেখা বলো বা কনসেপ্ট বলো, এগুলোকে অর্গানাইজ করে এক জায়গায় আনার চেষ্টা করি, এবং তোমাদের যাতে প্রত্যেকটা বিষয়ে কোনো মিসিং গ্যাপ না থাকে, কোনো এরকম জায়গা না থাকে যেটা তুমি হয়তো জাম্প করে চলে যেতে চাইছো, যে এই জায়গাটা বুঝতে পারছি না, চলো এটাকে পার করে অন্য জায়গায় চলে যাই, ওটা বুঝে নেব। প্রত্যেকটা জায়গা যাতে একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে এবং তোমরা যাতে প্রতিটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পারো, সেই জন্য প্রতিটা বিষয় আমি সুন্দর করে আস্তে আস্তে করে লাইন বাই লাইন, লিঙ্ক বাই লিঙ্ক আমরা পড়ানোর চেষ্টা করি। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা পুরো লেকচারটা দেখো, শেষ অবধি দেখো। তোমরা যদি কোনো ভুল কোনো জায়গায় পাও তাহলে সেটা কমেন্ট করো, যদি ভালো লাগে সেটাও কমেন্ট করো, কিন্তু শেষ অবধি জিনিসটাকে দেখো, তাহলেই তোমরা অনেক উপকৃত হবে এবং আমাদেরও কাজ করতে আরও অনেক বেশি ভালো লাগবে। ওকে, তো আমরা এই জায়গাটা শিখলাম যে শুক্রাণু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এবার সেকেন্ড পয়েন্ট কি বলছে, যে যেই এই ওপরের গ্লাইকোপ্রোটিন লেয়ারটা সরে গেল, তখনই আশেপাশের পরিবেশ থেকে ক্যালসিয়াম শুক্রাণুর ভেতরে ঢুকতে শুরু করলো, এবং শুধু ক্যালসিয়াম নয়, ক্যালসিয়ামের সাথে সাথে এই বাইকার্বনেট আয়নগুলো ভেতরে ঢুকতে শুরু করলো। আর ক্যালসিয়ামগুলো যখন ভেতরে ঢুকতে শুরু করলো, তখন এই ক্যালসিয়াম ভেতরে ঢোকার ফলে শুক্রাণুর যে চলন ক্ষমতা সেটা বেড়ে গেল, শুক্রাণুর চলার স্পিড বেড়ে গেল। তার সাথে সাথে এই যে বাইকার্বনেট আয়নটা ভেতরে ঢুকেছে, এই বাইকার্বনেট আয়নটা ভেতরে ঢুকে অ্যাডেনাইলেট সাইক্লেজ, যেটা তোমরা ক্লাস 11-এ হরমোন চ্যাপ্টারে পড়েছো, এই অ্যাডেনাইলেট সাইক্লেজকে এক্সাইটেড করে দিল,
যে অ্যাডেনাইলাইট সাইক্লেস ভবিষ্যতে আমাদের যে শুক্রাণুর মস্তকের ভেতরে উৎসেচকগুলো ছিল সেই উৎসেচকগুলোর কার্যকারিতাকে ত্বরান্বিত করে দিল। এই উৎসেচকগুলো যেগুলো শুক্রাণুর মাথার মধ্যে ছিল তারা এবার ভবিষ্যতে গিয়ে কি করবে, ডিম্বাণুর আশেপাশের লেয়ারটাকে ফাটানোর চেষ্টা করবে আর শুক্রাণু নিউক্লিয়াসটাকে ডিম্বাণু নিউক্লিয়াসের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা ছোট্ট করে কি লিখব, আমরা ছোট্ট করে লিখব যে ক্যাপাসিটেশনের পর আমরা লিখব ক্যাপাসিটেশনের পর ক্যালসিয়াম আয়ন ও এটাকে আমরা কি আয়ন বলি, বাইকার্বনেট, এটাকে আমরা কি আয়ন বলি, বাইকার্বনেট আয়ন। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটেশনের পর ক্যালসিয়াম ও বাইকার্বনেট আয়ন, ক্যালসিয়াম ও বাইকার্বনেট আয়ন শুক্রাণুর মস্তক অংশে প্রবেশ করে। কোথায় প্রবেশ করছে বলছে, শুক্রাণুর মস্তক অংশে, শুক্রাণুর মস্তক অংশে প্রবেশ করে, শুক্রাণুর মস্তক অংশে প্রবেশ করে ও দুটো কাজ করে। একটা হচ্ছে শুক্রাণুর স্পিড বাড়িয়ে দিচ্ছে আর সেকেন্ড হচ্ছে শুক্রাণুর মাথার মধ্যে যে অ্যাসিডিক এনজাইম থাকছে সেগুলোকে সক্রিয় করে দিচ্ছে। তাহলে ও এক, শুক্রাণুর চলন ক্ষমতা বৃদ্ধি করে, শুক্রাণুর চলন ক্ষমতা বৃদ্ধি করে, এটা একটা পয়েন্ট। আর সেকেন্ড আমরা কি লিখব, উৎসেচকের সক্রিয়তা বাড়ায়। কোন উৎসেচক, যেটা শুক্রাণুর মাথার মধ্যে রয়েছে, উৎসেচকের সক্রিয়তা বাড়ায়। তাহলে এই দুটো পয়েন্ট আমরা শিখে নিলাম, এখানে এই পয়েন্টটা শিখে নিলাম, ছবিটা বোঝা যাচ্ছে। আশা করছি যে শুক্রাণু কি করে অ্যাক্টিভেট হয়ে গেল এটা তোমরা বুঝতে পারলে। ওকে, এবার আমরা যাব আমাদের নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এটা হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট, যে পয়েন্টটাতে তোমাদের বলতে হবে যে ক্যাপাসিটেশনে সাহায্যকারী আয়নটি কি, ক্যালসিয়াম নাকি সোডিয়াম নাকি ফসফরাস নাকি ক্লোরিন মাইনাস, বা ক্যাপাসিটেশনের সাথে কোন আয়ন যুক্ত। এটা আমাদের এই লেকচারের ফার্স্ট প্রশ্ন, যেটার অ্যানাউন্সমেন্ট আমরা পরদিন করব। অবশ্যই দ্রুত অ্যান্সারের কমেন্ট লিখবে আর তোমাদের যে নাম সেটাকে ঠিকঠাক লেখার চেষ্টা করবে, অন্য নাম দিয়ে কমেন্ট করবে না, তাহলে বুঝতে অসুবিধা হয়। ওকে, তাহলে আশা করি এই কোয়েশ্চেনটা তোমরা দেখে নিয়েছো, আনসার দেবে। নেক্সট আমরা যে জায়গায় আসবো সেটা হচ্ছে যে শুক্রাণু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, ওদিকে ডিম্বাণু বসে আছে। এবার বলছে যে শুক্রাণুকে কোন কোন পথ পার হতে হবে, মানে ডিম্বাণু নিউক্লিয়াসটা আছে একদম মাঝখানে, সাইডের যে পোলার বডিগুলো ওগুলো নষ্ট হয়ে গিয়েছে। এবার তাহলে শুক্রাণুকে কোন কোন রাস্তা পার হয়ে এই নিউক্লিয়াসের কাছে যেতে হবে। আমরা এর আগের ছবিটাতে দেখছিলাম যে কি কি লেয়ার থাকতে পারে, তোমরা আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে যে ছবিটার কথা আমরা বলছিলাম। আমরা হচ্ছে এই ছবিটার কথা বলছিলাম। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটার কাছেই আলটিমেটলি শুক্রাণুকে যেতে হবে। তো সব থেকে বাইরে একটা করোনা রেডিয়েটা বলে লেয়ার আছে, একদম বাইরে, এটা হচ্ছে করোনা রেডিয়েটা। করোনা রেডিয়েটাটা যেই পার করলাম তারপরে আছে আমাদের জোনা পেলুসিডা। জোনা পেলুসিডাটা যখন পার করে নিলাম তারপরেই আমাদের ভাইটালাইন স্পেস আমরা পেয়ে গিয়েছি। ভাইটালাইন স্পেসের পরে আমাদের ভাইটালাইন পর্দা আছে। তাহলে আমাদেরকে সব থেকে বাইরে যেটা করতে হবে যে জোনা পেলুসিডা লেয়ারটাকে আমাদের করোনা রেডিয়েটার লেয়ারটাকে আমাদেরকে প্রথমে নষ্ট করতে হবে, তারপরে আমাদের এই জোনা পেলুসিডাটাকে নষ্ট করতে হবে। এই দুটো লেয়ার যদি আমি নষ্ট করে দিতে পারি তাহলেই আমি কিন্তু এক্সেস পেয়ে যাব একদম প্রান্তবর্তী এলাকাটার, যেটাকে আমরা বলছি হচ্ছে ভাইটালাইন মেমব্রেন। আর একবার যদি ভাইটালাইন মেমব্রেনে গিয়ে টাচ করে যায় তার মানেই আমি এবার ভেতরে ঢুকে যেতে পারবো। তাহলে মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই বাইরের লেয়ারটা সরাও আর তারপরে এই জোনা পেলুসিডা লেয়ারটা সরিয়ে দাও। এই দুটো সরাতে পারলেই মোর দেন এনাফ। ওকে, তাই জন্য এবার আমরা যে জায়গাটাতে ছিলাম যে কোন কোন লেয়ারকে অতিক্রম করতে হবে, তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি যে এই যে বাইরের লেয়ারগুলো, এখানে শুক্রাণুগুলো চলে এসছে। স্পার্ম সেল মানে কি, স্পার্ম সেল মানে শুক্রাণু, স্পার্ম সেল মানে কি শুক্রাণু, যারা চলে এসছে এবার ডিম্বাণুর কাছে, শুক্রাণু যারা ডিম্বাণুর কাছে চলে এসেছে এবং বিভিন্ন দিক দিয়ে চেষ্টা করছে শুক্রাণুগুলো ঢোকার, কারণ একটা শুক্রাণু তো নয়, অনেকগুলো শুক্রাণু চলে এসছে। তো বিভিন্ন দিক দিয়ে শুক্রাণুগুলো ভেতরে ঢোকার চেষ্টা করছে এবং একটা শুক্রাণু কোনো মতে ফাঁক ফোকর দিয়ে ঢুকে গিয়েছে।
এবার এই যে শুক্রাণুটা ঢুকেছে, একে কোন কোন রাস্তা সরাতে হলো? একে করোনা রেডিয়েটা অতিক্রম করতে হয়েছে, করোনা রেডিয়েটা বাইরেরটা বারবার বলছি, জোনা পেলুসিডা অতিক্রম করতে হয়েছে, মানে এই লেয়ারটা, এটাকে বলছে জোনা পেলুসিডা। যেই ও এই দুটো পার করে গেল, ব্যাস ও এবার পৌঁছে গিয়েছে এই একদম প্রান্তবর্তী এলাকাটাতে, মানে ভাইটালাইন স্পেসে। ভাইটালাইন স্পেসে পৌঁছে যাওয়া মানেই কেল্লা ফতে, তাই না? তাহলে আমরা নেক্সট যে জায়গায় যাব, এই ছবিটাকেই একটু ডিটেলসে পড়বো যে কি করে ও ওই লেয়ারগুলো পার হয়ে গেল। কেউ ওকে বাধা দিল না, এটা কি করে হতে পারে? তো কি করে ও এই রাস্তাগুলো পার হয়ে আসলো, সেটাই আমরা পড়বো এবার, যে কি করে প্রত্যেকটা লেয়ার ও পার হলো। দেখো, প্রথমে যে ছবিটা এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে ও বাইরের লেয়ারটা সরিয়েছে এবং এটার নাম দেওয়া আছে পেনিট্রেশন অফ দ্য করোনা রেডিয়েটা। পেনিট্রেশন অফ দ্য করোনা রেডিয়েটা। এবার এই ছবিটা বোঝার আগে একটা লাইন আমাদের খুব পড়া ইম্পর্টেন্ট। সেটা কি? বলা হচ্ছে যে শুক্রাণু যখন অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল, তারপরে আমরা পড়ছিলাম যে বাইকার্বনেট আয়ন ঢুকছিল শুক্রাণুর মাথার মধ্যে, এবং বাইকার্বনেট আয়নটা ঢোকার কিছুক্ষণ পরে আমরা বলছিলাম যে শুক্রাণুর মাথায় যে এনজাইমগুলো ছিল সেই এনজাইমগুলো সক্রিয় হয়ে গিয়েছে, রাইট? তো সেইখান থেকে আমাদের এবার গল্পটা আসবে। বলা হচ্ছে যে শুক্রাণুর মস্তকে অবস্থিত অ্যাক্রোজোম ক্যাপ, শুক্রাণুর মস্তকে অবস্থিত যে টুপিটা, অ্যাক্রোজোম ক্যাপ বলছিলাম আমরা যেটাকে, যার উপরে কোলেস্টেরলের লেয়ার পড়েছিল, যার জন্য সেই লেয়ারটা পড়ার কারণে, কোলেস্টেরলের যে লেয়ারটা পড়েছিল তার কারণে এই অ্যাক্রোজোম ক্যাপটাকে আমরা ব্যবহার করতে পারছিলাম না, কিন্তু এখন ব্যবহার করতে পারবো। তো আমরা বলছি যে শুক্রাণুর মস্তকে অবস্থিত অ্যাক্রোজোম ক্যাপের ভেতরে উৎসেচক আছে। বলছে অ্যাসিডিক উৎসেচক বর্তমান, অ্যাসিডিক উৎসেচক বর্তমান। তো অনেকগুলো উৎসেচক আছে। আমরা প্রথম যে লেয়ারটা পড়ছি সেটা হচ্ছে করোনা রেডিয়েটা, যাকে আমাদেরকে সরাতে হচ্ছে। তাই জন্য প্রথম যে উৎসেচকের কথাটা এখানে আমি বলবো সেটা হচ্ছে একটি উৎসেচক, তার মধ্যে অনেকগুলো উৎসেচক আছে, তো তা একটি উৎসেচক হলো হায়ালিউরোনিডেস। নামটা মনে রাখতে হবে ভালো করে, হায়ালিউরোনিডেস। এবার এই যে উৎসেচকটা শুক্রাণুর মাথায় আছে, হায়ালিউরোনিডেস, এর কাজ কি? বলা হচ্ছে যে এই হায়ালিউরোনিডেস এ কি করে, বলা হচ্ছে এর কাজ কি? এর কাজ হচ্ছে হায়ালিউরোনিক অ্যাসিডকে নষ্ট করা। হায়ালিউরোনিক অ্যাসিডকে নষ্ট করা। এবার তোমরা অনেকে বলবে যে হায়ালিউরোনিক অ্যাসিড এটা আবার কি জিনিস, বা এটা কোথায় থাকে? হায়ালিউরোনিক অ্যাসিডকে নষ্ট করে তো কি হয়েছে, তাতে কি সমস্যা হতে পারে? বলা হচ্ছে যে এই যে একটু আগে আমরা বলছিলাম যে করোনা রেডিয়েটা লেয়ার, এই যে বাইরের এই লেয়ারটা যেটাকে আমরা বলছিলাম করোনা রেডিয়েটা, এর যে কোষগুলো জোড়া লেগে আছে না, এর যে সিমেন্টটা আছে যার উপরে এই কোষগুলো সব আছে, সেই সিমেন্টটা যার উপরে কোষগুলো আছে সেটা হায়ালিউরোনিক অ্যাসিড দিয়ে তৈরি। তো আমি যখন এটা মনে করো বেস, এর উপরে এরা সবাই বসে আছে, আমি যদি বেসটাকে নষ্ট করে দিই তাহলে এই কোষগুলো আর থাকতে পারবে? তাহলে এই কোষগুলোও নষ্ট হয়ে যাবে। সেই কাজটাই করা হলো। তাহলে এবার আমরা যদি ছবিটায় আসি ফিরে, যে আমরা প্রথমে কি করলাম, প্রথমে আমরা একটি উৎসেচক আছে আমাদের কাছে মাথায় শুক্রাণুর, হায়ালিউরোনিডেস। সেই হায়ালিউরোনিডেসের সাহায্যে আমরা হায়ালিউরোনিক অ্যাসিডকে নষ্ট করে দিলাম। আর এই হায়ালিউরোনিক অ্যাসিডটা কি করছিল, কি কাজ করছিল? ইহাই কি করত? করোনা রেডিয়েটা কোষ স্তরের কি গঠন করত? বেস বা ভূমি গঠন করত, বা ভিত্তি পর্দা গঠন করত, যাই লিখো, ভূমি গঠন করত। তাহলে ভূমি গঠন করতো তো আগে, কিন্তু এখন আর ভূমি গঠন করতে পারবে না,
কারণ হায়ালুরোনিক অ্যাসিডটাই নষ্ট করে দিয়েছি। অর্থাৎ এবারে এই বাইরে যত সেল আছে, এই যে বাইরের যে সেলগুলো, এরা সবাই এক 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 করে সব চলে যাবে, আর এর ভেতরে যে জোনা পেলুসিডা লেয়ারটা, এবার ওটা চলে আসবে সামনে। আমরা এবার এক স্টেপ এগিয়ে গেলাম শুক্রাণুটাকে ডিম্বাণুর ভেতরে ঢোকানোর জন্য, এক স্টেপ অলরেডি আগে। নেক্সট যে লেয়ারটা সেটা আছে আমাদের কাছে কি, জোনা পেলুসিডা। নেক্সট লেয়ারটা আছে আমাদেরকে জোনা পেলুসিডা। এবার এটাকে নষ্ট করতে হবে। শুক্রাণুর মাথায় যে অ্যাক্রোজোম ক্যাপটা আছে, ওখানে হায়ালুরোনিডেজ বাদেও আরও এনজাইম আছে। কি এনজাইম আছে? এবার আমাদের সেকেন্ড হচ্ছে যে অ্যাক্রোজোম ক্যাপে উপস্থিত অ্যাক্রোজোম ক্যাপে উপস্থিত আরেকটি হরমোন হলো, সরি আরেকটি এনজাইম হলো, হরমোন নয়, আরেকটি এনজাইম হলো কি নাম আরেকটি এনজাইমের? জোনা পেলুসিডা স্তরকে নষ্ট করতে হবে, তো নাম হচ্ছে স্পার্ম লাইসিন, বা এটাকে অ্যাক্রোসিন বলেও ডাকা হয়। এবং এই জোনা পেলুসিডা স্তরটাকে নষ্ট করার জন্য এই উৎসেচকটাই দায়ী। তো আমরা কি করব? আমরা এখানে লিখব যে ইহা জোনা পেলুসিডা স্তরকে নষ্ট করে। ইহা কাকে নষ্ট করে? জোনা পেলুসিডা স্তরকে নষ্ট করে। ইহা জোনা পেলুসিডা স্তরকে নষ্ট করে। তাহলে জোনা পেলুসিডা স্তরটাও নষ্ট হয়ে গেল, আর শুক্রাণুর কাছে কোনো বাধা নেই। ও একদম পৌঁছে গিয়েছে লাস্ট লেয়ারে, অর্থাৎ ও পৌঁছে গিয়েছে ভাইটালাইন পর্দায়। এবার ওর মাথার মধ্যে যে এই হলুদ কালারের জিনিসটা দেখছো, মানে নিউক্লিয়াসটা দেখছো, সেই নিউক্লিয়াসটা ও ভেতরে ঢুকিয়ে দেবে এবং ও চেষ্টা করবে ডিম্বাণুর ভিতরে এই যে নিউক্লিয়াসটা আছে, ওখানে নিউক্লিয়াসটার সঙ্গে নিজের নিউক্লিয়াসটাকে যুক্ত করে দিতে। এটা হচ্ছে লাস্ট পোর্শন এখানে। তো সেটা আমরা এবার লিখব যে এরপরে শুক্রাণুর মস্তক অংশ কার সংস্পর্শে আসে? আমরা দেখলাম ডিম্বাণুর ভাইটালাইন পর্দার সংস্পর্শে আসে। মস্তক অংশ কার সংস্পর্শে আসে? ডিম্বাণুর ভাইটালাইন পর্দার সংস্পর্শে আসে। ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের পুরো গল্প, যে শুক্রাণু এবার রেডি টু পেনিট্রেট ইনসাইড দ্য সাইটোপ্লাজম। এবার একদম ডিম্বাণুর সাইটোপ্লাজমে ঢুকে যাবে। আচ্ছা, নেক্সট যে জায়গায় আমরা আসব, যে কি করে শুক্রাণুটা পারমিশন পেল যে আমি ডিম্বাণুর সমস্ত লেয়ারটাকে নষ্ট করে দেব। ডিম্বাণু না হয় শুক্রাণুকে সিগন্যাল দিয়েছিল যে শুক্রাণু চলে আসুক, বিভিন্ন কেমিক্যাল রিলিজ করেছিল, তার সঙ্গে সঙ্গে হরমোন রিলিজ করেছিল, একটা থার্মোট্যাক্সিসের ব্যাপার ছিল। কিন্তু ডিম্বাণু কি করে বুঝলো যে শুক্রাণু চলে এসেছে? ওই মুহূর্তে ডিম্বাণু কি করে বুঝলো যে এটাই শুক্রাণু? তার জন্য আমাদের একটা রিয়াকশন দরকার, সেটা হচ্ছে ফার্টিলাইজিং অ্যান্টি ফার্টিলাইজিং রিয়াকশন। তো সেটা আমরা এখানে লিখবো। দেখো এখানে কিছু একটা কথা বলা হচ্ছে যে স্ট্রাকচার অফ দ্য জোনা পেলুসিডার যে লেয়ারটা, তার গঠন দেখানো হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে জোনা পেলুসিডা লেয়ারে কিছু বলের মতো গঠন রয়েছে, আর এই বলের মতো গঠনগুলোর মাঝখানে এখানে কিছু নাম দিয়ে দেওয়া হয়েছে, JP1, JP2, JP3। এগুলো কি জিনিস? বলা হচ্ছে যে ডিম্বাণুর আশেপাশে যে জোনা পেলুসিডা লেয়ারটা ছিল, সেখানে কিছু প্রোটিন রয়েছে, যে প্রোটিনগুলোর নাম JP1, JP2 এবং JP3। এই প্রোটিনগুলো কি করবে? শুক্রাণুর মাথার সঙ্গে রিয়াকশন করবে। সেটাই আমরা এখানে পট করে লিখে নেব। আমরা এখানে লিখব, কি লিখব? জাস্ট 1 সেকেন্ড, রং করে দিলাম, এটাকে একটু এই সাইডে সরিয়ে দিলাম। এবং এবার লিখব, কি লিখব? এবার লিখব হচ্ছে যে শুক্রাণুর মস্তক, মানে ওকে পারমিশনটা দিল কেন যে হ্যাঁ
তুমি জোনা পেলুসিডার স্তরটা নষ্ট করে দাও। কি করে পারমিশনটা পেলো? পারমিশন এইভাবে পেলো যে শুক্রাণুর মস্তক জোনা পেলুসিডার স্তরের সংস্পর্শে আসলে জোনা পেলুসিডা স্তরের সংস্পর্শে আসলে কি হয়? বলা হচ্ছে ডিম্বাণুর মধ্যে প্রোটিনস থাকে যার নাম অ্যান্টি ফার্টিলাইজিন, আর শুক্রাণুর কাছে প্রোটিন থাকে যার নাম ফার্টিলাইজিন। তো এটা আমরা বলবো যে শুক্রাণুর মস্তক জোনা পেলুসিডার স্তরের সংস্পর্শে আসলে ডিম্বাণুর জোনা পেলুসিডার স্তরে অবস্থিত জোনা পেলুসিডা স্তরে অবস্থিত অ্যান্টি ফার্টিলাইজিন এর সাথে শুক্রাণুর ফার্টিলাইজিন এর বিক্রিয়া হয়। ফার্টিলাইজিনের বিক্রিয়া হয়। ঠিক আছে? যখন এই অ্যান্টি ফার্টিলাইজিন বিক্রিয়া হয়ে গেল, তারপরে জিনিসটা নিশ্চিত হলো যে হ্যাঁ এই শুক্রাণুটাই এসেছে, এটাকে আমি পারমিশন দিলাম যে শুক্রাণুটা ডিম্বাণুর ভিতরে ঢুকে যাক। এবং মেইনলি যে 3 ধরনের প্রোটিন আছে, JP1, JP2, JP3, এর মধ্যে প্রধানত এই JP3 প্রোটিনটা এই কাজটা করে। JP3 প্রোটিনটা মেইনলি এই কাজটা করে। তো আমি সেটাও লিখে দিচ্ছি এখানে যে জোনা পেলুসিডা প্রোটিনের মধ্যে জোনা পেলুসিডায় অবস্থিত JP3 মূলত এই কাজটি করে। জোনা পেলুসিডায় অবস্থিত JP3 মূলত এই কাজটি করে। ঠিক আছে? তাহলে এই রইল আমাদের শুক্রাণুর পারমিশনের বিষয়টা। এখানে এই অবধি হয়ে গেল। এখানে প্রশ্ন আসবে তোমাদের, আগেও এসেছে যে অ্যান্টি ফার্টিলাইজিন বা ফার্টিলাইজিন কোন লেয়ারে থাকে, করোনা রেডিয়েটা নাকি জোনা পেলুসিডা নাকি ভাইটালাইন মেমব্রেন নাকি একদম ডিম্বাণুর ভেতরে থাকে। তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে, আর এখানেও একটা এমসিকিউ হতে পারে যে JP1 না JP2 না JP3। ওকে, চলো এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন। ইউটিউবের জন্য তোমাদের 2টো করে কোয়েশ্চেন থাকে বা 3টে করে কোয়েশ্চেন থাকে। আজকে আমাদের নেক্সট কোয়েশ্চেন আগামী স্লাইডে তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন যে ফার্টিলাইজিন খরিত হয় কোন স্তর থেকে। এক্ষুনি তোমাদের পড়ালাম, দেখে নাও কোয়েশ্চেনটা। এটা আমাদের ইউটিউবের নেক্সট কোয়েশ্চেন, ফার্টিলাইজিন খরিত হয় কোন স্তর থেকে। হয়েছে? চলো, আশা করি তোমরা জিনিসটা পারবে। তাহলে এবার কনসিকোয়েন্সটা কীরকম হলো এবার আমরা পুরো ছবিটা দেখছি। একটু ইংরেজিতে লেখা আছে, বাংলাতে অবশ্যই বলে দিচ্ছি যে প্রথমে আমাদের কি হলো। প্রথমে আমাদের জোনা পেলুসিডা লেয়ারটা পার হয়ে আসলো। কে পার হয়ে আসলো? শুক্রাণুটা পার হয়ে আসলো। এবং এবার কি হয়েছে? শুক্রাণুটা কোথায় ঢুকেছে? শুক্রাণুটা একদম আমাদের যে ভাইটালাইন মেমব্রেন আছে ডিম্বাণুর একদম বাইরের লেয়ারটা, সেখানে ও জাস্ট আটকে আছে। সেখানে গিয়ে ও এবার অ্যাক্রোজোম রিয়াকশন করে ফেলেছে, মানে অ্যাক্রোজোম রিয়াকশন আগেই করে ফেলেছে, ও এবার ভেতরে ঢুকতে চাইছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে নিউক্লিয়াসটা যেটা শুক্রাণুর মাথায় আছে, যেটা ভেতরে ঢুকে গিয়েছে, দেখতে পাচ্ছ নিউক্লিয়াসটা ভেতরে ঢুকে গিয়েছে আর বডিটা বাইরেই রয়ে গিয়েছে। শুক্রাণু যখন ডিম্বাণুর ভেতরে ঢোকার চেষ্টা করে সমস্ত লেয়ারটাকে সরিয়ে দিয়ে, ফাইনালি ওর কিন্তু মাথাটাই ভেতরে ঢুকতে পারে। শুধু মাথাটা দেখো ভেতরে এসছে, শুধু মাথাটা ভেতরে এসছে, এখানে বডিটা পুরো বাইরেই পড়ে রয়েছে। ওকে, আর আরও একটা বিষয় হচ্ছে যে আরও সাইড থেকে অনেক শুক্রাণু ঢোকার চেষ্টা করে। মানে একটা শুক্রাণুই যে ডিম্বাণুর কাছে আসবে এমনটা নয়, অনেকেই চেষ্টা করে যে যাতে আমি ভিতরে ঢুকতে পারি, যাতে আমি ডিম্বাণুর কাছে যেতে পারি, কিন্তু একজনই যেতে পারে, বাকিরা যেতে পারে না। কি করে এটা হয়? কি করে বাকিরা যেতে পারলো না, শুধুমাত্র এই যেতে পারছে একজনই? এটাকে আমরা বলি হচ্ছে পলিস্পার্মি প্রতিরোধ। পলি মানে অনেক, স্পার্মি মানে হচ্ছে স্পার্ম। তো পলিস্পার্মি প্রতিরোধ এটা কি করে হয় সেটা আমরা এখন পড়ব। ওকে, তার জন্য আমাদের এই ছবিটা লাগবে। কোন ছবিটা লাগবে বলো তো? আমাদের
এই ছবিটা লাগবে, ঠিক আছে? এই ছবিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট? আমরা এইখানেই লিখব, এটাকে আমরা একটা কপি বানিয়ে নিই, আমরা এখানে লিখবো এই ছবিটাকে। জাস্ট 1 সেকেন্ড, এটাকে আমি একটু অ্যারেঞ্জ করে নিই। অ্যারেঞ্জ 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 অ্যারেঞ্জ। দেখো কি লিখবো, এটা মুছে দিই। জাস্ট 1 সেকেন্ড, আমরা কি অ্যারেঞ্জ করব দেখতে পাবে। আমাদের এই পোর্শনটা দরকার নেই, এই পোর্শনটাকে কি ছোট করা যাবে বা কাটা যাবে? না, এই পোর্শনটাকে ছোট করা যাচ্ছে না, এটাকে একটু সরিয়ে দিই, আমাদের এটা দরকার নেই। সরিয়ে দিলাম এবং এটাকে আমরা এবার একটু ছোট করে নিই, এটাকে আর একটু সরিয়ে দিই, সরিয়ে দিই, সরিয়ে দিই। হ্যাঁ, হয়ে গেছে। তো দেখো আমরা এখানে করব, এখানে আমরা লিখবো। এবার কি লিখবো বলা হচ্ছে যে আমি ধরে নিলাম যে এই সমস্ত স্তরগুলো নেই, ধরে নিলাম শুধুমাত্র এই লেয়ারটা আছে, এই যে এই বাইরের লেয়ারটা আছে। তো এটা আমি যদি মুছে দিই, কালো দিয়ে মুছে দিই, তাহলে যদি ধরেই নিই যে এইটা নেই, তাহলে আমি মুছে দিই। আমি ধরে নিলাম যে এই দিক দিয়ে শুক্রাণুটা এসেছে, এই দিক দিয়ে শুক্রাণুটা এসেছে, এই অবস্থা। এরকম হচ্ছে বিষয়। এবার শুক্রাণুটা মোটামুটি এখান দিয়ে এসে ঢুকেছে, এইটা হচ্ছে শুক্রাণুটা এদিক দিয়ে ঢুকেছে এসে, প্রথমে এখানে ঢুকেছে, তারপরে এই জোনা পেলুসিডা লেয়ার ওটাকেও ও নষ্ট করে দিয়েছে, তাহলে তারপরে ও ভেতরে ঢুকে গিয়েছে, মানে ও এইখানে চলে এসছে, ও এইখানে চলে এসছে। এবার বিষয়টা হচ্ছে যে পাশ থেকে আরও অনেক শুক্রাণু আসছে, পাশ থেকে অন্য একটা কালারের যদি শুক্রাণু আঁকি, এও মনে করো এখানে এসে, এও মনে করো এখানে এসে ওয়েট করছে যে আমিও ভেতরে ঢুকতে চাই। কিন্তু এই শুক্রাণুটা যখনই টাচ করবে ডিম্বাণুর যে একদম ভাইটালাইন মেমব্রেন আছে, যেটা একদম লাস্ট লেয়ার, যেটার পরেই আমাদের পুরো নিউক্লিয়াসটা দেখাই যাচ্ছে, তো যখনই এখানে চলে আসলো, অমনি এই যে এগুলোকে আমরা কি বলছি, এগুলোকে আমরা আগের স্লাইডে লিখছিলাম, এগুলোকে আমরা বলছি হচ্ছে কর্টিক্যাল দানা, যেটা ডিম্বাণুর ভেতরে থাকে। এটাকে আমরা কি বলছি? কর্টিক্যাল দানা, তাই না? এগুলোকে আমরা বলছি কর্টিক্যাল দানা। তো এই কর্টিক্যাল দানাগুলো যেই দেখলো যে একটা শুক্রাণু টাচ করে ফেলেছে আমাদের ডিম্বাণুর যে বাইরের আবরণটা আছে সেটা, তখন এই কর্টিক্যাল দানাগুলো থেকে ক্যালসিয়াম নিঃসরণ শুরু হয়ে যাবে। এই কর্টিক্যাল দানাগুলো থেকে কি শুরু হয়ে যাবে? ক্যালসিয়াম নিঃসরণ শুরু হয়ে যাবে। এবং এই ক্যালসিয়ামগুলো কি করবে? ক্যালসিয়ামগুলো এই প্রত্যেকটা থেকে ক্যালসিয়াম নিঃসরণ শুরু হয়ে যাবে, আর এই ক্যালসিয়ামগুলো এই মাঝখানে এখানে এসে জমা হতে শুরু করবে, এখানে এসে ওরা জমা হতে শুরু করবে, ওরা এখানে এসে জমা হতে শুরু করবে এবং এখানে একটা প্রাচীর গড়ে তুলবে, এরকম করে ওরা একটা প্রাচীর গড়ে তুলবে। তো যেই ওরা যে প্রাচীরটা গড়ে তুললো, আমরা দেখতে পাবো ভাইটালাইন মেমব্রেনের বাইরে জোনা পেলোসিডা যেখানে আগে ছিল ওখানে এরকম একটা প্রাচীর গঠিত হচ্ছে। তো আশপাশটা পুরো ব্লক করে ফেলেছে ক্যালসিয়ামগুলো। যেই ভাইটালাইন মেমব্রেনটাতে একটা স্পার্ম টাচ করেছে, ও যে রাস্তাটা দিয়ে ঢুকেছে ওইটুকু রাস্তাটা বাদ দিয়ে আশেপাশের সমস্ত জায়গাটা, যেখানে জোনা পেলুসিডা লেয়ারগুলো নষ্ট হয়ে গিয়েছিল, ওই জায়গাটা বাদ দিয়ে আশেপাশের যে জোনা পেলুসিডাগুলো পড়ে আছে, এরকম নয় যে জোনা পেলুসিডা পুরোটারই একদম শেষ, সঙ্গে সঙ্গে এই জায়গাটা শেষ হয়ে গিয়েছে কিন্তু আশেপাশেরগুলো আছে। তো এই জায়গাগুলোতে ও কী করলো? পুরো এরকম মেমব্রেন তৈরি করে দিল, যাতে করে অন্যান্য স্পার্মগুলো ঢুকতে না পারে। তাহলে ভাইটালাইন পর্দার বাইরে আগে যে জোনা পেলুসিডা লেয়ারটা ছিল তার চারিদিকে ও কী করলো? এরকম করে একটা লেয়ার তৈরি করে দিল। এবার যখন এরকম মোটা একটা লেয়ার তৈরি হয়ে গেল, তখন তো বাদ বাকি যে স্পার্মগুলো বাইরে ছিল ওরা ঢুকতে পারছে না, কারণ একটা দরজা তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমরা বলি পলিস্পার্মি বা অনেকগুলো শুক্রাণুর ভেতরে ঢোকা আটকানো। তো দুটো স্টেপে এটা হয় মেইনলি। প্রথম স্টেপটাকে আমরা কি বলি? পলিস্পার্মি স্লো প্রতিরোধ। তো আমরা এখানে যদি পয়েন্টটা বানাই যে পলিস্পার্মি প্রতিরোধ, এখানে পয়েন্টটা যদি এরকম বানাই যে পলিস্পার্মি প্রতিরোধ, পলিস্পার্মি প্রতিরোধ, এটা পয়েন্ট বানালাম। লিখবো কি?
দুটো স্টেপে লিখবো, একটা স্টেপে নয়। এরকম নয় যে শুধুমাত্র ক্যালসিয়ামই হেল্প করছে, আরও একটা স্টেপ আছে। যেই এখানে টাচ করলো স্পার্মটা, স্পার্মের মাথাটা এই ভাইটালাইন মেমব্রেন, এই সরি, যেটাকে আমরা বারবার করে বলছি, এটা হচ্ছে আমাদের ভাইটালাইন মেমব্রেন বা ভাইটালাইন পর্দা। বারবার করে বলছি তোমাদেরকে, অনেকবার বলে ফেললাম। এটা হচ্ছে আমাদের ভাইটালাইন মেমব্রেন। যেই ওখানে টাচ করলো ওর মাথাটা, অমনি প্রথমে যে বিষয়টা হলো সেটা হচ্ছে সোডিয়াম আয়নের একটা ইন্টারচেঞ্জ। আশেপাশের পরিবেশে যে সোডিয়াম আয়নগুলো ছিল, সেই সোডিয়াম আয়নগুলো ভেতরে ঢোকা শুরু করেছে, অর্থাৎ ডিপোলারাইজেশন হয়েছে, যেটা তোমরা ক্লাস 11-এর নার্ভাস সিস্টেম চ্যাপ্টারে পড়েছিলে। তাহলে আমরা এখানে প্রথমে যেটা লিখব সেটা হচ্ছে যে শুক্রাণুর মস্তক ভাইটালাইন স্পেসে, শুক্রাণুর মস্তক ভাইটালাইন স্পেস বা ভাইটালাইন স্পেস নয়, ভাইটালাইন মেমব্রেন বা ভাইটালাইন পর্দা, ভাইটালাইন মেমব্রেনে স্পর্শ করার সাথে বাহ্যিক পরিবেশ থেকে ভেতরে কিছু একটা ঢুকতে শুরু করছে। কি ঢুকতে শুরু করছে বলছে, বাহ্যিক পরিবেশ থেকে সোডিয়াম ডিম্বাণুর সাইটোপ্লাজমে ঢুকতে থাকে। সোডিয়াম ডিম্বাণুর সাইটোপ্লাজমে ঢুকতে থাকে। ডিম্বাণুর সাইটোপ্লাজমে ঢুকতে থাকে। এই যে সাইটোপ্লাজমে সোডিয়ামগুলো বাইরে থেকে ভেতরে ঢুকছে, তার ফলে মেমব্রেনের ভেতরে, এটা ক্লাস 11-এ ছিল নার্ভাস সিস্টেমে, যে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্সের একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে চার্জের একটা ডিফারেন্স ঘটছে বাইরে আর ভেতরের মধ্যে। এটাকে বলে ডিপোলারাইজেশন। তো আমরা কি বলছি, একে ডিপোলারাইজেশন বলে। তো প্রথমে যখন হট করে চারিদিকে চার্জ চেঞ্জ হয়ে গেল, তখন প্রথমে এই যে ডিম্বাণুটা, ও ভাবছে যে আশেপাশে কি হয়ে গেল রে ভাই, একটু চারিদিকে দরজা জানলা সব লাগিয়ে দিই। তো প্রথমেই ডিম্বাণুটা অ্যালার্ট হয়ে গিয়েছে। তো ডিম্বাণুটা ওই যে অ্যালার্ট হয়ে গেল যে আমাকে চারিপাশে দরজা জানলা লাগাতে হবে, কারণ হঠাৎ করে কিছু একটা হয়ে গিয়েছে, তাই জন্যই ও ভেতরে যে কর্টিক্যাল দানাগুলো ছিল, এই যে এই দানাগুলো, ওদেরকে বললো যে তোরা দরজা জানলাগুলো লাগিয়ে দিয়ে। তাই জন্য আমরা সেকেন্ড পয়েন্টটা কি দেখব, আমরা সেকেন্ড পয়েন্টটা দেখব যে এরপরে কর্টিক্যাল দানা থেকে ক্যালসিয়াম নিঃসৃত হয়, যারা কি করে, ভাইটালাইন মেমব্রেনের চারিদিকটা ঘিরে ফেলে, যারা ভাইটালাইন পর্দার পারিপার্শ্বিক ঘিরে ফেলে, যারা ভাইটালাইন মেমব্রেন এর পারিপার্শ্বিক যে জায়গাটা আছে সেটাকে ঘিরে ফেলে। ব্যাস, আর কোনো টেনশন নাই। তাহলে প্রথমের বিষয়টাকে আমি কি বলেছিলাম, যে হঠাৎ করে একটা সিগন্যাল চলে আসলো যে ভাই কিছু একটা এমার্জেন্সি হয়ে গিয়েছে, থামাতে হবে। তাহলে এই ঘটনাটি, প্রথমে যে ডিপোলারাইজেশন হলো, এই ঘটনাটি পলিস্পার্মির ফার্স্ট ব্লক। পলিস্পার্মি মানে অনেকগুলো স্পার্ম ঢোকাটাকে আটকে দিচ্ছে, পলিস্পার্মির ফার্স্ট ব্লক, মানে খুব তাড়াতাড়ি সিগন্যাল গেল, ফার্স্ট ব্লক নামে পরিচিত। মানে একটা সিগন্যাল গেল যে ভাই কাউকে আর আসতে দিস না, ওকে, সেটাই ফার্স্ট ব্লক, খুব দ্রুত সিগন্যাল গেল। আর এই যে জিনিসটা হলো, এইটাকে আমরা বলি, এর ফলে কি হচ্ছে, এর ফলে একসঙ্গে অনেক শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করতে পারে না। প্রবেশ করতে পারে না। তাহলে এই যে পারলো না, একে আমরা সেকেন্ড একটা প্রিভেনশন বলবো, সেটা হচ্ছে পলিস্পার্মির স্লো ব্লক। একে
পলিস্পার্মি এর স্লো ব্লক বলে। তাহলে এই দুটো ব্লক সম্বন্ধে আমরা পড়লাম এবং এটা নিশ্চিত হলো যে একটি শুক্রাণু একটি ডিম্বাণুকেই নিষিক্ত করবে। তাহলে আমরা লাস্ট যে লাইনটা দিয়ে শেষ করবো এই টপিকটা, সেটা হচ্ছে এরপর শুক্রাণু নিউক্লিয়াস বা স্পার্ম লিখে দিই, এরপরে স্পার্মের নিউক্লিয়াস, এরপর স্পার্মের নিউক্লিয়াস কি করে ডিম্বাণু নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়, ডিম্বাণুর নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়, ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়। এটা থেকেও তোমাদের এমসিকিউ আসতে পারে এই পার্টিকুলার লাইনটা থেকে, যে অ্যাম্ফিমিক্সিস কাকে বলে, এই চারটে অপশন দিয়ে দিল, বা অমুক আর অমুকের যে সংযুক্ত হওয়ার পদ্ধতি সেটাকে কি বলে। তো এখানে আমি পাশে লিখে দিচ্ছি সেটাকেই, ইহা বা এটাকে অ্যাম্ফিমিক্সিস বলা হয়, অ্যাম্ফিমিক্সিস, এটাকে অ্যাম্ফিমিক্সিস বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই হয়ে গেল আমাদের পুরো শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে ইন্টারাকশন, কি করে শুক্রাণু এবং ডিম্বাণু পরস্পরের মধ্যে সংযুক্ত করে, কি করে কেমিক্যাল ইন্টারাকশন হয়, কি করে শুক্রাণুর মাথা ডিম্বাণুর আশেপাশের সমস্ত পর্দা ফাটিয়ে ভেতরে ঢুকে যায় এবং আলটিমেটলি শুক্রাণু নিউক্লিয়াস ডিম্বাণু নিউক্লিয়াস মিলিত হয় অ্যাম্ফিম্যাক্সিস। সেটা হচ্ছে আমাদের লাস্ট জিনিস। এটা ইংলিশে আছে, এটা একদম সেম জিনিস আছে, 1 2 3 4 করে তোমরা দেখে নিতে পারো। ইংলিশ মিডিয়ামের জন্য, বাংলা মিডিয়ামের জন্য আমি নিজে হাতে করে লিখে দিয়েছি। এটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টসদের জন্য একদম সেম টু সেম আছে, যা লিখেছি সব কিছু একই রকমের আছে, শুধু ভাষাটা ইংরেজিতে আছে, ছবিও একই আছে। তো আশা করি তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারবে। আর এটা হচ্ছে আমাদের পরবর্তী অবস্থা, যে শুক্রাণু নিউক্লিয়াস ডিম্বাণু নিউক্লিয়াস পরস্পর যুক্ত হয়ে গেল এবং এবার কি হবে, আমাদের একটা জাইগোট তৈরি হয়ে যাবে। জাইগোটটা কোথায় তৈরি হবে? এখানে। জাইগোট মানে হচ্ছে একটা বাচ্চা যার কাছে বাবার একটা নিউক্লিয়াস আছে, মায়ের একটা নিউক্লিয়াস আছে। এর পরের দিন আমরা কি পড়বো? এর পরের দিন আমরা পড়বো যে কি করে এই জাইগোট বড় হবে। দেখতে পাচ্ছ ধীরে ধীরে বড় হচ্ছে, 2 সেল স্টেজ, 4 সেল স্টেজ, 8 সেল স্টেজ, মরুলা বড় হচ্ছে ধীরে ধীরে বাচ্চা। এর পরের দিন আমরা পড়বো যে নিষেকের পরে বাচ্চা কি করে বড় হয়, বাচ্চা কি করে প্রথিত হয়, কি করে মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলেশন হয় এবং কি করে হৃৎপিণ্ড গঠিত হয়, কি করে হাত পা গঠিত হয়। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, দেখতে থাকো SOE 11 and 12। আর যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে ভুলো না বন্ধুদের মধ্যে। তো কোয়েশ্চেন আর অ্যান্সার কমেন্টে জানাও। পরদিন তোমাদের কমেন্ট নিয়ে আমরা আবার থাকছি তোমাদের সঙ্গে SOE 11 and 12-এ। থ্যাংক ইউ।